সুপারিশ করেছে তা নিয়ে সেটিং কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। তিনি বলছেন যে মমতাজির সঙ্গে বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতি নির্বাচনে দুজনের লাভ হবে, মমতা আর মোদীর। ভালো করেই জানেন যে 2021 সালে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির কারণে বাংলায় জয় পেয়েছিলেন কারা। এই জন্যই কেউ বলতে পারে না অনেক কিছুই, কিন্তু এই জন্যই কেউ বলতে পারে অনেক কিছুই কিন্তু করবে না, মানে সেটিংয়ের কথা বলছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমদের এই সেটিং তত্ত্ব মানুষ তো শুনেছে অতীত, মানুষ অনেক চিন্তা করেছে, তারপরে বিধানসভায় শূন্য করে দিয়েছে। ধূপগুড়ির উপনির্বাচন থেকেও যদি অধীর চৌধুরীরা শিক্ষা না নিতে পারে তাহলে তো কিছু করার নেই। আর এই একই ধরনের বক্তব্য তারা মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে রেখেছিলেন। সেখানে মানুষ কি করেছে? কংগ্রেস তো ভাঙছে, একটা জীবন্ত জীবাশ্ম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আজ তিনি শাসকের আসনে বসে ক্ষমতায় থেকে একই অভিযোগে অভিযুক্ত। এর আগে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রামে কখনো কখনো সিঙ্গুরে ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাতেন তখন তিনি মূলত সিপিএম এর বিরুদ্ধেই অভিযোগগুলো থাকতো, পুলিশের বিরুদ্ধে থাকতো। এখন দেখা যাচ্ছে যে যখন কংগ্রেস, সিপিএম, বিজেপি প্রতিবাদ জানাচ্ছে তখন আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে। ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সময় প্রতিবাদ জানাতেন, যেমনটা আপনারা এখন জানাচ্ছেন। বদলে গেছে মতটা, পাল্টে গেছে পথটা। একদিন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর্ত মানুষের পাশে দাঁড়াতেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে সেই মানুষেরা বলছেন তুমি আর নেই সে তুমি। তৃণমূলের স্পষ্ট অভিযোগ, এনআরসি ইস্যুতে অসমে যখন সাংসদরা তাদের গিয়েছিলেন তখন বিমানবন্দর থেকে তাদেরকে বের হতে দেওয়া হয়নি। আবার হাতরাসে যখন গিয়েছিলেন প্রতিনিধিরা তাদেরকে রাস্তায় আটকে দেওয়া হয়েছিল। দিল্লিতে 100 দিনের কাজের আন্দোলন করতে যখন তারা গিয়েছিলেন তখনও পুলিশ জোর করে উঠিয়ে দিয়েছে। সেই বিজেপি আজকে সন্দেশখালীতে বাধা পেয়ে কেন প্রতিবাদ জানাচ্ছে? বিজেপি তখন আন্দোলন করতে যায়নি, বিজেপি তো যাচ্ছিল মানুষের সঙ্গে দেখা করতে। আন্দোলন হলে প্রশাসন কি করে সেটা জানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি এখন আন্দোলন শেখাতে হবে মানুষের? এর থেকে দুর্ভাগ্যজনক অবস্থা কি হতে পারে? হাতরাসে কি ঘটেছিল? যারা করেছিল তারা শাস্তি পেয়েছে কি পায়নি? কোনো প্রশংসনীয় ঘটনা তো এগুলো নয়। আপনি কৃষক আন্দোলনের নামে ভারতের পার্লামেন্টের দিকে ছুটে যাবেন, সেটাকে আক্রমণ করবে, তাকে প্রতিহত করা হবে না? হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই প্রসঙ্গেই বলেছেন যে সুকান্ত মজুমদারের পুলিশের গাড়িতে ভনেতে উঠে গিয়ে পা পিছলে পড়ে গেলেন, আর তার জন্য স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হলো রাজ্যের শীর্ষ IAS IPS দের। ওরা ভুলে গেছে দিল্লিতে যখন আমরা আন্দোলনে গিয়েছিলাম তখন আমাদের কিভাবে মেরে হাঁটিয়ে দিয়েছিল? তখন কোথায় ছিল স্বাধিকার ভঙ্গ? কেউ কাউকে হাঁটায়নি, ওরা ওটাকে আন্দোলন বলে না। দিল্লিতে ওরা যেটা করতে গিয়েছিলেন সেটা এক ধরনের রাজনৈতিক রূপচর্চা। ওই তো কারোর পার্স হারিয়ে গেল, কারোর জুতো হারিয়ে গেল, সবাই বাড়ি চলে এলেন। নতুন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ ধরনের আন্দোলন করেননি। নতুন তৃণমূলের নেতারা এ ধরনের আন্দোলন শেখাতে চাইছেন মানুষকে। এইসব নিয়ে মানুষ কোনো ভাবিত নয়। সুকান্ত মজুমদার পা পিছলে পড়ে গেলেন, পুলিশ কি করছিল? 144 ছিল তো সন্দেশখালীর ভেতরে 19টা জায়গায়। টাকিতে কি কারণে এত পুলিশ ডিপ্লয়মেন্ট হয়েছিল? কোনো সন্ত্রাসবাদীকে ধরার জন্য নাকি? জাতীয় মহিলা কমিশন তাদের প্রেস বিবৃতিতে জানিয়ে দিল যে সন্দেশখালী ঘুরে যে সমস্ত মহিলারা বয়ান তারা সংগ্রহ করেছেন তাদের শারীরিক নির্যাতনের প্রমাণ তারা পেয়েছেন এবং সেই ধরনের বক্তব্যই তারা পেয়েছেন। বেশ কয়েকজন মহিলার বক্তব্য এখনো পরিষ্কারভাবে তাদের উপরে কি ঘটেছে ঘটনা এবং অত্যাচারের বর্ণনাও শোনা গিয়েছে বলে প্রেস বিবৃতিতে তারা জানিয়েছেন। দেখুন, জাতীয় মহিলা কমিশন তারা যেটা দেখেছেন সেটা তারা বলবেন, সেটা আমাদের বিষয় নয়। আমরা রাজনৈতিক দল, আমরা রাজনীতি করছি এবং আমরা যেটা আমাদের মনে হচ্ছে সেটা মানুষকে বলেছি। এখন সংবাদ মাধ্যম সেখানে আছে, ওখানকার মহিলাদের কথাবার্তাও মানুষ শুনেছে। আবার তার বিরুদ্ধ মত তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল কিভাবে মহিলাদের আক্রমণ করছেন, সমালোচনা করছেন, সেটাও মানুষ শুনেছে। এবং ঘটনা কি ঘটছে, তার পারম্পর্যটা কি, সেটা মানুষ বিচার করছে। সবকটা দেখে শুনে যেটা ঠিক মনে হবে মানুষ সেটাই করবে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। বিরোধীদের আটকানো হচ্ছে, অথচ সন্দেশখালীর ভেতরে বাড়ি বাড়ি তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা বিভিন্ন বাসিন্দাদের জিজ্ঞাসা করছেন যে উত্তম সর্দারের বিরুদ্ধে কিংবা শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, বা যদি কিছু থেকে থাকে টাকা কি তারা কেউ পায়? এটি কোনো রকম ভাবে ভয় দেখাচ্ছে। ড্যামেজ কন্ট্রোলের কোনো বিষয় নেই, ভয় দেখাচ্ছে। কাউকে দেখছে যে যারা ভয় পাচ্ছে না তাদের বলছে তোমাদের প্রাপ্য টাকা আমরা মিটিয়ে দেবো।
কে মেটাবে? সরকার মেটাবে? এটা কি সরকারের কাজ যে শিবু হাজরা লুট করবে, সরকার টাকা দেবে? এই কোনো কিছুর সমস্যাই তৃণমূল কংগ্রেস করতে পারবে না। শাহজাহান শিবু হাজরাদের নিয়েই তৃণমূল, এরাই তৃণমূল। এরা চলে গেলে তৃণমূল থাকবে না, সেই জন্য তৃণমূল এদের পাশে আছে। সুপ্রিম কোর্টেও আজকে সন্দেশকালীন মামলা ওখানেও গিয়ে পৌঁছেছে প্রধান বিচারপতির বেঞ্চে এবং জনস্বার্থের মামলা দায়ের করা হয়েছে এবং সেখানে মণিপুরের মতন এই মামলা বিচার বিভাগীয় পর্যবেক্ষণ হোক এবং বিভিন্ন রাজ্যে মামলাটিকে অন্য কোনো ভিন্ন রাজ্যে মামলাটিকে নিয়ে যাওয়া হোক বলে আবেদন করা হয়েছে। এটাই কিভাবে দেখছেন? দেখুন, সার্বিকভাবে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। এখানে সংবিধান ভুলুণ্ঠিত হয়ে গেছে, মানুষের সাংবিধানিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রের বেশ কিছু স্তম্ভ বিচার ব্যবস্থা আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন পুরো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাকে তৃণমূল অস্বীকার করে একটা স্বাধীন রাজতন্ত্র প্রায় প্রতিষ্ঠা করে ফেলেছে, তখন মানুষ তো আইনের উপরে ভরসা করে, আদালতের উপর তাদের আস্থা আছে, তারা আইনের পথে যাচ্ছে। 144 ধারা বাতিল করার পর ফের পুলিশের 144 ধারা জারি করার এবং পথ আটকানোর বিষয়ে শুভেন্দু অধিকারী আজকে হাইকোর্টে একটি মামলা করেছেন এবং সন্দেশকারীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা করা হয়েছে। কিন্তু হবেই। হাইকোর্টের অবজারভেশন ছিল যে আরো ভেবে চিন্তে পুরো পরিস্থিতির পর্যালোচনা করে তবে 144 ধারা লাগু করা হোক। মানে পরোক্ষভাবে মহামান্য আদালত 144 ধারার জারির পক্ষে ছিলেন না। সুতরাং হাইকোর্টের অবস্থানকে, হাইকোর্টের নির্দেশকে এড়িয়ে যাওয়ার জন্য পুরোটাকে তুলে নিয়ে তারপরে 19টা জায়গায় ছোট ছোট 144 করে দিয়ে কার্যত গ্রামগুলোকে, দ্বীপগুলোকে অবরুদ্ধ করে দিলেন। তো স্বাভাবিকভাবেই আইনি প্রক্রিয়া, আইনকে অস্বীকার করছে, আইনের ফাঁক খুঁজছে, তার জন্যই মামলা করেছেন বিরোধী দলনেতা। রাজ্য রাজনীতিতে কি কোনো না কোনোভাবে প্রাসঙ্গিক হওয়ার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার কারণ প্রায় তৃণমূলের সাংসদ এবং বিধায়কদের নিয়ে ভার্চুয়াল মিটিং করেছেন অভিষেক এবং একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে 100 দিনের কাজের টাকা রাজ্যবাসীর অ্যাকাউন্টে পৌঁছে দেওয়াই বড়সড় হাতিয়ার করতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে। তো অভিষেকের ঘোষণা থেকেও সেটা স্পষ্ট। বিষয়টিকে কিভাবে দেখছেন? মানুষ গুরুত্ব দিচ্ছেন এসবে। তৃণমূল কংগ্রেসের কোনো অবস্থানের কোনো বিশ্বাসযোগ্যতাই মানুষের কাছে নেই। মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করতে চলেছে। সেটা শুরু হয়েছে গত পঞ্চায়েত নির্বাচন থেকে। দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস হাজার হাজার পুলিশ বাহিনী নিয়ে গিয়েও তারা গ্রামের ভিতরে ঢুকতে পারেননি দিদির রক্ষা কবচ দিয়ে। তৃণমূল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তৃণমূলের কোন নেতা কি বলছেন আর কোন নেতা কি করবেন এটা নিয়ে মানুষ কোনোভাবেই আর উৎসাহ দেখাচ্ছে না। মানে এই নির্দেশেও দেখা যাচ্ছে 4 দফার নির্দেশ, যেমন এসসি এসটিদের কাজে লাগাতে হবে, বুথ ভিত্তিক 4 জনের নাম দেওয়া হচ্ছে দলের তরফে, এবং তারপর বুথ ওদের সাংগঠনিক ব্যাপার, ওদের পারিবারিক ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই, আমরা এই নিয়ে কিছু বলবোই না। ওরা ওদের মতো করে করুক না, প্রত্যেকের স্বাধীনতা আছে। সন্দেশখালী নিয়ে এত আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সন্দেশখালী নিয়ে এত মাতামাতি, চোপড়ায় কি ঘটেছে? 4 জন শিশুকে জেসিবির মাটি চাপা দিয়ে একই কথা কতজন বলবেন? সবাই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। বিচার বিভাগে তদন্ত করুন না, তদন্ত বসান। সিআইডি তদন্তের ওপর তো রাজ্যের মানুষের কোনো ভরসা নেই, তৃণমূলেরই নেই। একজন বিচারপতিকে দিয়ে, সিটিং জাজকে দিয়ে তদন্ত করিয়ে দিন। আমরাও তো চাই যদি কারোর দোষে এই শিশুগুলো মারা হয়ে থাকে, এত মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা তো হতে পারে না। এটাকে নিয়ে রাজনীতি হোক বিভাজনের, এটা কাম্য নয়। একটা দুর্ঘটনা নিয়ে রাজনীতি, কিন্তু কেন দুর্ঘটনা হয়েছে সেটা জানা দরকার। এই দাবি আমাদেরও দাবি। তিনি এটাও বলছেন একবার বিজেপি, কংগ্রেস, সিপিএম এর প্রতিনিধি তো সেখানে কি আদৌ গেছেন? উনি চলে যান না। সন্তান হারা যে মায়েরা আছে তাদের সঙ্গে ছবি টবি তুলুন একটু গিয়ে, আর দেশের যে নিরাপত্তা রক্ষী আছেন তাদের আক্রমণ করুন। তৃণমূল কংগ্রেস তখন এই জায়গায় পৌঁছে গিয়েছে। আমরা চাই এই শোক সন্তপ্ত পরিবার এর পাশে দাঁড়াক। কার গাফিলতে এত বড় দুর্ঘটনা, 4টি শিশু মারা গেছে, এটা সাধারণ ব্যাপার নয়, সেটা তদন্ত করে দেখা হোক। এবারে লোকসভা ভোট প্রতিশোধের এই ভোট বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট, জমিদার তাড়াবার ভোট। নেড়া একবারই বেলতলায় যায়, এবারে ধর্মের নামে মানুষ ভোট দেবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। খুব ভালো ভালো বক্তৃতা করছে, অনেক শুভেচ্ছা, অভিনন্দন থাকলো। বলুন, আরো আক্রমণ করুন। রাজ্য আর কেন্দ্রের কাছে মাথা নত করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর বাংলা গড়েছেন,
কেন্দ্রের কাছে হাত না পেতে নিজেই 100 দিনের কাজ ও আবাসনের টাকা দিচ্ছেন, মানুষের কাছে এই বার্তাও পৌঁছে দিতে হবে, এমনটাও তিনি জানিয়েছেন তাদের। আরে মানুষের কাছে টাকা পৌঁছন, বার্তা পৌঁছলে কি হবে? ভাষণে তো পেট ভরবে না। উনুনের উপরে হাড়ি চাপিয়ে জল দিয়ে, আর যদি সামনে বলেন কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, ওর মধ্যে চাল চলে আসবে না। চাল তো সব খেয়ে ফেলেছে। 20,000 কোটি তো একটা জায়গা দিয়ে পাস হয়ে গেছে, ফরেক্স কোম্পানি দিয়ে বিদেশে। কয়েক লক্ষ কোটি টাকার মানুষের খাবার এরা খেয়েছে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন শোনা যাচ্ছে। এছাড়াও মার্চের প্রথমে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আসছেন, এবং সন্দেশখালীর প্রেক্ষাপটে তাদের এই যে আশা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। আপনি সন্দেশখালীর প্রেক্ষাপট বুঝতে পারেন। সন্দেশখালী নিয়ে গোটা বিজেপি চিন্তিত, গোটা দেশের চোখ এখন সন্দেশখালীর দিকে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই সামনে লোকসভা নির্বাচনের জন্য আসছেন। দেশের প্রধানমন্ত্রী তার দল যখন প্রার্থী হবেন, সারা দেশ জুড়ে তিনি প্রচার করবেন। তিনি আসছেন, আরও আসবেন।